নমস্কার, আমি রাজেন্দ্র প্রসাদ দাস শুরু করছি আমাদের শেয়ার বাজারের সাপ্তাহিক প্রোগ্রাম। শেয়ার বাজার ট্রেডিং এবং ডিলিং সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। আজকের আলোচনা গতবারেরই কন্টিনিউয়েশন। গতবার যে ভিডিওটা আপনারা দেখেছেন, যে ইউটিউব প্রোগ্রামটা দেখেছেন, যে রিসেন্ট নিউজের উপর আমাদের আলোচনা, এটা আমাদের দ্বিতীয় প্রোগ্রাম। এরকমভাবে আমরা হয়তো তৃতীয় প্রোগ্রামটাও করব। যেটা বর্তমান বাজারে যে নিউজটা চলছে, যে নিউজের উপর ভিত্তি করে অনেকগুলো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলে অনেক স্ট্র্যাটেজি তৈরি হয়, স্ট্র্যাটেজি তৈরি হলে বিভিন্ন শেয়ার আমরা সিলেক্ট করতে পারি। তো এখন এই মুহূর্তের যেটা খুব গরম গরম খবর, সেটা হচ্ছে যে বাজেট। সবাই বাজেট নিয়ে ব্যস্ত, সবাই বাজেটে কি কিনবো, কি বিক্রি করব, নতুন কোনটা কেনা যায়, নতুন কিভাবে লগ্নি করা যায়, সেসব বিষয়গুলো নিয়ে ব্যস্ত। ঠিক কথা, বাজেটে কি কিনবো, কি লগ্নি করব, কত দিনের জন্য লগ্নি করব, কি হবে না হবে, এটা তো ঠিক। এটা তো খুব একটা বড় চিন্তার ব্যাপার যে কিভাবে কি করব না করব, কোন শেয়ার ধরা আছে সেটা দুম করে হয়তো 10-15% পড়ে যাবে, হ্যাঁ, যেটা হয়তো কিনিনি সেটা 10-15%, 20% বেড়ে যাবে। এসবগুলো বাজেটের আগে হতে থাকে, হয়, বাজেটের পরেও হয়তো হবে। কেন, তখন অনেক রদবদল, হাত বদল, এসবগুলো হতে থাকবে। তা এখন বাজেটের কি কিনবো কি বেচবো সেটা তো পরের কথা। তার আগে তো আমাকে বুঝে নিতে হবে যে বাজেটে বিভিন্ন রকম সংস্থা যারা আছে, বিভিন্ন রকম ওয়েবসাইট যারা আছে, যারা শেয়ার বাজারের বিভিন্ন রকম বিষয় নিয়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেন, তাদের কি মতামত এবং তারা কি চিন্তাভাবনা করছে। আমি তারই মোটামুটি একটা সিনপসিস তৈরি করেছি। সিনপসিস যা বলছে তাতে কমন বিষয়গুলোকে আমি নেওয়ার চেষ্টা করেছি। আপনারাও এইভাবে সিলেক্ট করবেন। কমন বিষয়গুলো নিলে বুঝতে আরও সুবিধা হবে কে কী বলছে না বলছে, কোন সংস্থা, কোন মিউচুয়াল ফান্ড কি বলছে, কোন সিকিউরিটি কি বলছে, কোন ওয়েবসাইট কি বলছে। সেখানে অনেক বড় বড় রিসার্চ অ্যানালিস্টরা থাকেন। তো তাদের কমন বিষয়গুলোর মধ্যে প্রথমে আমি দুটো বিষয়ে প্রথম আলোচনা করে নিই, যেটা আমার নিজের আন্ডারস্ট্যান্ডিং এবং যেটা মার্কেটে খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে, এক, হিসাব বলছে যে আপ টু ডিসেম্বর 31, 2022, এটা 2023 জানুয়ারি, সেখানে টোটাল ডিমেট অ্যাকাউন্ট বেড়েছে 10.08 crore। তো এই যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান অনুযায়ী বলা হচ্ছে যে ইয়ার টু ইয়ার 34% ইনক্রিজ। এখন অনেক বড় বিষয়, অনেক বড় ব্যাপার এইসব। ডিমেট অ্যাকাউন্ট যে খুললো, কারা খুললো, কত লগ্নিকারী বাজারে তৈরি হলো, এত লগ্নিকারী এরকমভাবে তো কখনো বাজারে আসেনি এর আগে, বা এর আগে তারা বাজারে কোথায় ছিল আমাদের কারো জানা নেই। এত লগ্নিকারী যদি সত্যি এসে থাকে, তাহলে ইনভেস্ট করার মতো নিশ্চয়ই সামর্থ্য মোরাল্লের সবার আছে, বা বাজারে মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ইনভেস্টর তৈরি হয়েছে। এখন যদি এই ইনভেস্টর বাজারে প্রচুর তৈরি হয়, তাহলে বাজারে অনেক অনেক টাকা চারিদিক থেকে আসবে। যদি অনেক অনেক টাকা চারিদিক থেকে আসে, তাহলে শেয়ার বাজার কিন্তু একটা লিমিট, যে আমি এই সেক্টরের উপর, এই শেয়ারের উপর ইনভেস্ট করব, সেরকম কিন্তু থাকবে না। হ্যাঁ, সেই সীমিত যে ব্যাপারটা, সেটা কিন্তু পরিধি অনেক বেড়ে যাবে। তো সেখানে হয়তো আগে হয়তো দেখা যেত কোনো একটা, দুটো বা তিনটে সেক্টর হয়তো মুভ করছে, আবার তারা যখন প্রফিট বুকিং হতো তখন হয়তো আবার কোনো একটা বা দুটো বা তিনটে সেক্টর চলতো, এরকম একটা ব্যাপার ছিল। বাট এখন তো যা সিচুয়েশান, যা পরিসংখ্যান যা বলছে, তাতে এত ইনভেস্টর বেড়ে গেছে, তো অনেকগুলো জায়গা নিয়ে ট্রেড করার নিশ্চয়ই জায়গা তৈরি হয়েছে। আর তাই যদি হয়, তো ট্যাক্সে তো যে বেনিফিটটা আসতে পারে বা হতে পারে, সেটা হচ্ছে যে 10% যে ক্যাপিটাল গেইন ট্যাক্সটা আছে, লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সটা, সেটা কিন্তু 10% এবং আপ টু 1 লাখ, সেটা হয়তো ইনক্রিজ হতে পারে। তো যদি সেটা ইনক্রিজ হয়, তাহলে কিন্তু বাজারে আরও ইনভেস্টমেন্ট বেড়ে যাবে। তাহলে দুটো দিক দিয়ে বাজারে লগ্নির পরিমাণ বা লগ্নির অর্থ, অথবা শেয়ার বাজারে যেটাকে আমরা বাংলায় বলি টাকা আসবে বা ঢুকবে, সেটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। এক, নতুন নতুন ডিমেট তাদের থেকে বাড়বে। দুই, যারা অলরেডি লগ্নি করে আছে, যেহেতু ট্যাক্সের এই ব্যাপারটা ইনক্রিজ হয়ে যাচ্ছে লিমিটটা, তো সেটা যদি ইনক্রিজ হয়ে যায়, তাহলে সেখানে আরও লগ্নির পরিমাণ বেড়ে যাবে। এবং সেক্ষেত্রে হয়তো জানি না কি হবে, F2 কি করবে, D2 কি করবে, তাদের কতটা কি বাড়াবে। আমি শুধু ধারণাটা শুধু দিয়ে রাখলাম। যদি এটা হয়, তাহলে বাজারে কিন্তু অনেক বড় ঊর্ধ্বগতি আসতে চলেছে। যদি না হয়,
না হলে তো বাজারের খুব বিশাল যে নিম্নগতি হবে তা তো নয়, কেন বাজার তো একটু নিচেই কোনো একটা জায়গায় এসে হয়তো একটু দাঁড়িয়ে আছে। তো অনেক কিছুই তো আমরা দেখলাম, বাজারের নিম্নগতি আসাটা ভালো, শেয়ার বাজারের নিম্নগতি আসলে লগ্নির পরিমাণটা বাড়িয়ে দিতে হয় এবং সেক্ষেত্রে শর্ট টার্মে হয়তো চোট আঘাত এইসব লাগতে পারে, বাট লং টার্মে নিশ্চয়ই সেটা থেকে প্রত্যেকেই অনেক অনেক রোজগার করতে পেরেছেন এখনো পর্যন্ত। যাকে তো এই দুটো পয়েন্টের উপর ভিত্তি করে এবং মিডিল ক্লাসদের বিভিন্ন রকম আবদার হয়তো মেটাবে সেরকম ধরনের ব্যাপারগুলো আসতে পারে। মিডিল ক্লাসে যেসব এক্সপেকটেশন থাকে বাজেটের দিক দিয়ে হয়তো সেগুলো মেটাতে পারে। যদি সেগুলো মেটায় তাহলে শেয়ার বাজারের পক্ষে অনেকটা ইতিবাচক দিক আমরা দেখতে পাবো। আসুন জেনে নেওয়া যাক, আমি 2-4-5টা পয়েন্ট আমি তুলে এনেছি, সেই পয়েন্টগুলো কি কি। একটা পয়েন্ট হচ্ছে যে থিমস দ্যাট স্ট্যান্ড আউট ওভার 2023 শুড বি লোয়ার ইনফ্লেশন অ্যান্ড ইন্টারেস্ট রেট পিকিং। তাহলে যদি এই লোয়ার ইন্টারেস্ট বা এরকম ধরনের পিকিং ব্যাপারটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে শেয়ার বাজারের পক্ষে সেটা খুবই ভালো। সেটার জন্য বিভিন্ন রকম ঘুরে ফিরে আমি যদি দেখতে চাই অনেকগুলো দিক, অনেকগুলো সেক্টরের পক্ষে সেটা খুব কাজের হবে। কোন কোন সেক্টর, কী সেক্টর আমি এই সপ্তাহে আসছি না আলোচনায়, বা আমি সেই সেক্টরের বিভিন্ন স্টকগুলো এই সপ্তাহে কিন্তু আমি আলোচনা করব না, করতে চাইছি না। প্রথমে ব্যাপারটাকে একটু বুঝিয়ে নিই। নেক্সট উইকে আমরা আরও একটা উইক আমরা পাচ্ছি যেখানে আমরা ইউটিউবে মোটামুটি স্টকগুলো উইথ চার্ট আমি নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং আমাদের ইউটিউবে দেখানোর চেষ্টা করব। তো প্রথম যদি লোয়ার ইনফ্লেশন এবং ইন্টারেস্ট রেট পিকিংয়ের ব্যাপারটা হয় তাহলে সেক্ষেত্রে অনেকগুলো সেক্টর উপকৃত হবে। সেকেন্ড হচ্ছে লোয়ার ডলার, খুবই খুবই দরকারি। ডলার যদি এরকমভাবে কন্টিনিউ বাড়তে থাকে তাহলে সেক্ষেত্রে তো সেটা বাজারের পক্ষে তো খুব একটা ভালো বিষয় নয়, কেন শেয়ার বাজারের জন্য তো অ্যান্টি না। তো শেয়ার বাজারে যদি ওটা অ্যান্টি হয় তাহলে ডলারটাকে কোনো না কোনোভাবে একটু রিডিউস হতে লাগে। সেটা যদি রিডিউস হয় এবং এমার্জিং মার্কেটে যদি কারেন্সিটা এরকমভাবে রিকভার করে তাহলে কিন্তু সেক্ষেত্রে শেয়ার বাজারে হয়তো আমরা অনেকটা উপরের দিকে বাড়বার জায়গা পাবো। থার্ড হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, প্রাইভেট ইনভেস্টমেন্ট রিমেন স্ট্রং ইন ইন্ডিয়া ডিসপাইট গ্লোবাল ভোলাটিলিটি, এই কথাটা আমরা পাচ্ছি। এবং দি গভর্নমেন্ট উইল ইনসেন্টিভ ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিফেন্স ইন্ডাইজেশন। তো এই যে ডিফেন্স ব্যাপারটা, এইটা আমার খুব পছন্দের। এটা নিয়ে আমি অনেকগুলো শেয়ার নিয়ে আমি পড়াশোনা করেছি এবং ডিফেন্স সত্যিকারই আমাদের দেশে যে জায়গাটা তৈরি করছে সেটা হয়তো এখনও পর্যন্ত হয়তো সেটার জায়গা আরও আছে। হ্যাঁ, ডিফেন্সের মধ্যে অনেকগুলো শেয়ার আছে, অনেক খেলবার অনেক জায়গা আছে এবং সেগুলোতে ইনভেস্টমেন্টের জায়গা এখনও পর্যন্ত আছে। তো যদি সত্যি এই ডিফেন্সের এই ব্যাপারটা ঘটে থাকে, ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিংয়ের এই ব্যাপারগুলো সত্যি হয়ে থাকে, হচ্ছেও তাই অনেক জায়গায় অনেকগুলো কোম্পানি যারা এই ডিফেন্সের বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র বানায় আর কি, তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে অনুমোদনও পেয়ে গেছে এবং আমরা আগামী দিনে হয়তো যেটা আমরা ইম্পোর্ট করতাম এখন আমরা এক্সপোর্ট করতে চলেছি। তো ডিফেন্স একটা বড় সেক্টর। সেখানে কোন শেয়ারগুলোর উপর নজর রাখবো সেটা আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। ফোর্থ হচ্ছে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, খুব বড় বিষয়। ডিফেন্সের পরে এই ইনফ্রাস্ট্রাকচার আমাকে নজর রাখতে হবে, কেন ইনফ্রাস্ট্রাকচার যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে তো অনেক জায়গায় আমরা পৌঁছাতে পারবো না। ধরুন গ্রামের এমন একটা জায়গা যেখানে হয়তো দেখা যায় যে ধরুন প্রচুর বৃষ্টি হলো আর জল জমে গেল, তো চাষিরা সেখান থেকে ফসল নিয়ে কি করে মেন রোডে, হাই রোডে আসবে? হ্যাঁ, তো সেখানে যদি আমি এমন একটা ব্যবস্থা করতে পারি, এমন একটা পিচের রাস্তায় ধরুন করতে পারি, বা যোগাযোগ ব্যবস্থাটা এমন করতে পারি যেটা বৃষ্টি হোক আর যাই হোক, মানে আমরা যেরকম কলকাতা শহরে বেরোই বা অন্যান্য যেসব জায়গায় যোগাযোগ ব্যবস্থা উন্নত সেখানে বেরোই, তারাও যদি বেরোতে পারে তাহলে কিন্তু বর্ষাকাল, শীতকাল বলে বা গরমকাল বলে কোনো রকম অসুবিধা হবে না। তো সেই জায়গাগুলো বিগত দিনগুলোতে যেরকম উন্নত ব্যবস্থা করা হয়েছে, আগামী দিনেও সেটা আরও জোরসে করার ব্যবস্থা করবে বলে আমার মনে হয় এবং করতে হবেই। তার অনেক কারণগুলো আছে, শেষে আমি আলোচনা করছি। আর একটা বড় সেক্টর যেটা দেশের ইকোনমির জন্য সবচেয়ে বড়, অর্থনীতির জন্য সবচেয়ে বড় সেক্টর, সেটা হচ্ছে ব্যাংক। এখন ব্যাংকের এই প্রাইভেট হোক, পিএসইউ হোক, যাই হোক, এই ব্যাংকের এই স্টকগুলো এবং তাদের অ্যাসেট কোয়ালিটি যা করতে চাইছে
যদি সেই অ্যাসেট কোয়ালিটি অথবা কর্পোরেট লোন, পোর্টফোলিও, এই আর্নিং, এইসব ব্যাপারগুলো যদি একটু ঠিকঠাক ভাবে বাজেটে একটু আলোচনা করে বা তাদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা অমুক তমুক দেওয়া হয়, তাহলে আমার মনে হয় একে অপরের পক্ষে অনেকটা সুবিধাজনক হবে। এবং সেখানে হয়তো ব্যাংকের যেসব শেয়ারগুলো আছে, যেহেতু তাদের আগামী দিনে আরও ভালো কথাবার্তা বলাতে তাদের আরও হয়তো শেয়ারগুলোর আর কি বাড়বার জায়গা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, কেন শেয়ার বাজার বাড়তে গেলে অবশ্যই সেখানে তো ব্যাংক একটা বড় জায়গা, ব্যাংক একটা বড় সেক্টর, সেটা না হলে তো শেয়ার বাজার চলবে কী করে। তো আমরা তিনটে বিষয়ের উপর যদি খুব জোর দিই, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, সেটা হচ্ছে ডিফেন্স, সেটা হচ্ছে ব্যাংক। এটা ছাড়াও আমরা যেটা ভাবতে পারি এগুলোর সাথে রিলেটেড, সেটা অবশ্যই এগ্রিকালচার, সেটা অবশ্যই রেলের স্টক হতে পারে। কেন ইনফ্রাস্ট্রাকচারে রেলও পড়ে। ইনফ্রাস্ট্রাকচার মানে তো শুধু এই নয় যে আমি রাস্তাঘাট তৈরি করে দিলাম, পিচ করে দিলাম, সে তো ইনফ্রাস্ট্রাকচারে কেমিক্যালও পড়ে। রোডটা তৈরি করতে গেলে তো সেখানে কিছু কেমিক্যালেরও দরকার হয়। ইনফ্রাস্ট্রাকচার বলতে গেলে তো আমার এরকম ধরনের শুধু এই নয় যে ইট, চুন, বালি, সিমেন্ট এসবের দরকার হবে। যেমন এগ্রিকালচার বলতে গেলে তো শুধু আর ফার্টিলাইজার স্টকগুলো বললে হয় না, সেখানে এগ্রিকালচার মানে কিন্তু সেখানে আবার কেমিক্যালটাও আসে, বা সেখানে আবার ওই কীটনাশক যেসব রাসায়নিক দ্রব্য আছে সেগুলোও আসে। তাই সেই শেয়ারগুলোর নামও আসে। আমি শেয়ারগুলোর নাম আসছি না এই সপ্তাহে, কেন আমাকে চার্ট দেখতে হবে আগামী এক সপ্তাহ, তাদের নিয়ে বিভিন্ন রকম টেকনিক্যাল ফান্ডামেন্টাল দিকগুলো দেখতে হবে। দেখে আমি নেক্সট উইকে 2-4-5টা শেয়ারের আলোচনা নিশ্চয়ই আমি করব উইথ চার্ট। শেষমেশ একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আসছে বছর বাজেট নেই, আপনারা সবাই জানেন। কেন নেক্সট বছর ভোট আছে। তো এই বাজেটে কিন্তু অনেক বড় খেলা হবে। সেই খেলাটায় যদি আপনি লগ্নি ঠিকভাবে না করতে পারেন, ঠিকভাবে বুঝে উঠতে না পারেন, আপনার বর্তমান যে পোর্টফোলিও আছে সেখান থেকে যদি ঠিকঠাকভাবে প্রফিট বুক করে হোক বা লস বুক করে হোক টাকাটা বের করে নিয়ে একটু ওয়েট না করতে পারেন, তাহলে হয়তো রোজগারটা জানি না, হয়তো সেরকম করতে পারবেন না। প্রফিট করবেন কি লস করবেন আমার জানা নেই, রোজগার আশানুরূপ হবে না। তো যার জন্যেই যদি সেসব শেয়ার, তাদের টেকনিক্যাল, তাদের ফান্ডামেন্টাল নিয়ে কোনো রকম পড়াশোনা সংক্রান্ত আলোচনার ব্যাপার থাকে, ডেফিনেটলি আমার নম্বর দেওয়া আছে, আপনারা আমার নম্বরে ফোন করতে পারেন ডাইরেক্ট, কোনো অসুবিধা নেই। যে কোনো কেউ আমাকে ফোন করতে পারেন যে কোনো বিষয়ে আলোচনার জন্য। অলওয়েজ আমি আপনাদের পাশে, পড়াশোনা রিলেটেড যে কোনো ব্যাপারে আমি বুঝিয়ে দেবো। তো নজর রাখুন এই 5টা বিষয় যেটা নিয়ে আমি আলোচনা করলাম, এই 3টে বড় সেক্টর যেগুলো নিয়ে আমি আলোচনা করলাম। আগামী দিনে আমরা আলোচনা করব বিভিন্ন রকম স্টক নিয়ে। ওয়েট করুন নেক্সট উইকের জন্য। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, বেল আইকনটি প্রেস করুন, আর দেখা হবে আগামী সপ্তাহে। নমস্কার।